সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিনের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত সাপ্তাহিক শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শিক্ষা ভাবনায় আমরা মেহেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা সহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অর্জন এবং কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। মেহেরপুর প্রতিদিনের স্টুডিওতে আমাদের শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শিক্ষা ভাবনায় আজকের অতিথি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়জুল কবির, সহকারী শিক্ষক, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়। আমরা জনাব ফয়জুল কবিরকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি শুধু একজন শিক্ষক নন, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদান জড়িত রয়েছে। আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ফয়জুল কবির, সহকারী শিক্ষক, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ধন্যবাদ, ভালো আছি। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার যে একাডেমিক এবং পেশাগত যে দিক আছে এগুলো সংক্ষেপে যদি একটু আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনকে যে আমাকে শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল দর্শক, আমার শুভনাধ্যায়ী এবং আমার প্রিয়জনদের। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সন্ধ্যা। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ভাবনা নিয়ে, আজকে একাডেমিক যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলতে বলেছেন, আসলে দেখেন বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ের একাডেমিক অবস্থা কিন্তু এক। যদি বলেন পাঠ্যক্রম এক, তারপরে শিখন শেখানো পদ্ধতি এবং কৌশলগুলো এক। এখানে যে নামি দামি যে বিদ্যালয়গুলো আছে তারা যে একাডেমিক বিষয়গুলো তারা তাদের মতো করে তৈরি করে নেয় একটা প্ল্যানিং এর মধ্য দিয়ে। যেমন তাদের পাঠ পরিকল্পনা আছে, তাদের শ্রেণী ব্যবস্থাপনা আছে, তাদের মূল্যায়ন আছে, ধারাবাহিক মূল্যায়ন আছে, এবং তাদের যে সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কথা আমরা বলি, এইগুলো কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ের চলমান। তবে কিছু কিছু বিদ্যালয় এগুলো হয়তো করে থাকে না, কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের নামি দামি বিদ্যালয়গুলো এই কার্যক্রমগুলো করে থাকে। বিশেষ করে একাডেমিক ক্ষেত্রে একটি শিক্ষার্থীর গাঠনিক জায়গা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তার মূল্যায়ন বলেন, ধারাবাহিক মূল্যায়ন বলেন, পাঠ পরিকল্পনা বলেন, সৃজনশীলতা বলেন, এই সমস্ত কিছুই কিন্তু একটা একাডেমিক দিক ভিতরে আমরা উপনিবেশ করেছি। এবার যদি বলেন যে প্রফেশনাল দিক, আসলে শিক্ষক তো আমরা সবাই। আসলে শিক্ষকতা পেশাটাকে যদি আমি শুধুমাত্র একটা চাকরি হিসাবে নিই, তাহলে এটা আসলে বর্তমান প্রেক্ষিতে আমার শুধু চাকরি করা হবে। শিক্ষক হিসাবে যে আমার দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা কিন্তু আমি এড়িয়ে যেতে পারি না। তার কারণ আমি শিক্ষক হয়েছি, তার মানে আমি সরকার আমাকে বেতন দিচ্ছে, কিন্তু আমার দায়বদ্ধতা কোথায়? আমার দায়বদ্ধতা হচ্ছে আমার শিক্ষার্থীর কাছে। আমার শিক্ষার্থীর ভালো মন্দ, শিক্ষার্থীকে কিভাবে উন্নত করা যায়। বিশেষ করে ধরে দেখেন আমাদের তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, আমরা যেহেতু মেহেরপুর জেলার একেবারে পাশে একটা অবস্থান, আমঝুপি থেকে মেহেরপুর মাত্র 5 কিলোমিটার। তো বিশেষ করে দেখি যে ভালো ভালো শিক্ষার্থীরা তারা কিন্তু শহরমুখী, শহরে লেখাপড়া করতে আসছে। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে আমাদের দুর্বলতা। দুর্বলতা এই কারণে, আমরা যদি ওই পরিবেশ আমাদের বিদ্যালয়ে সৃষ্টি করতে পারি, কখনোই কিন্তু কোনো শিক্ষার্থী মেহেরপুরে আসবে না। ব্যর্থতা আমাদের। তাহলে এই পরিবেশটা সৃষ্টি করবে কে? শিক্ষক। প্রধান শিক্ষক থেকে একেবারে একটি বিদ্যালয়ের পরিবার। তাহলে আমাদের যে প্রফেশনাল জায়গাটা, সে জায়গায় আমাকে হতে হবে ক্রিয়েটিভ হতে হবে।
আমার ইমপ্লিমেন্টের জায়গাটা শিক্ষার্থীর ভিতরে সেটাকে বিস্তর করতে হবে। তাদের মেধা বিকাশের জন্য প্রয়োজনীয় যা যা করার দরকার সেটা আমাদের করতে হবে। তারপরে আমরা দেখি যে আমরা অনেক শিক্ষক আছি যে গতানুগতিক শিক্ষা দান করে থাকি, কিন্তু বর্তমানে যে বহির্বিশ্ব যা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু আপনি দেখবেন যে এখন আহ আগে আমরা দেখেছি যে স্যার একটা পোস্টার নিয়ে গিয়ে আমাদের উপকরণ দেখাতো। আপনি জানেন যে ডিজিটাল যুগে বা ডিজিটালাইজড এই যুগে আমরা ক্লাসগুলো করতে পারছি মাল্টিমিডিয়ায়, তাই না? এটা কি, এটা একটা শিক্ষকের একটা জায়গা, নৈতিক স্থান। তাহলে শিক্ষককে ওই নৈতিক জায়গায় যেতে হবে যে আমার শিক্ষার্থীর, আমার একাডেমিক দিক, আমি একজন শিক্ষক যুগোপযোগী শিক্ষা, যেটা বলে। যুগোপযোগী যে শিক্ষার কথা বলছি, আমাকে পাঠ পরিকল্পনা করতে হবে। আমাকে যে বিষয়টি আমি পড়াচ্ছি সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার শিক্ষার্থীর সামনে আমি যে টিচার, আমি যে শিক্ষা দিচ্ছি, সেই বিষয়ে যদি আমি যেভাবে উপস্থাপন করা উচিত সেটা যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু আমি যে কাঙ্ক্ষিত লক্ষ্যর কথা বলছি, শিক্ষার যে গুণগত উন্নয়নের কথা বলছি, মানসম্মত শিক্ষার কথা বলছি, এটা কিন্তু স্যার আমরা সে জায়গায় বুঝতে পারবো না। তাহলে আমাদের শিক্ষক হিসাবে আমাদের যে একাডেমিক জায়গার পাশাপাশি প্রফেশনাল জায়গা, আমাদের ইথিক্সটা থাকতে হবে, আমাদের মূল্যায়ন পদ্ধতিটা একেবারে নিরপেক্ষ হতে হবে। আমরা কাউকে বা কোনো ছাত্রের মুখ দেখে বা এর রোল 1 বা 2 এ বেশি মার্ক পাবে, আর যে শিক্ষার্থী 50 রোল সেও তো ভালো করতে পারে, অবশ্যই এই ইথিক্স, এই নৈতিকতার জায়গাটা কিন্তু আমাদের সবসময় জাগ্রত রাখতে হবে। আমাদের পাঠদান হতে হবে বিজ্ঞানসম্মত। আমরা পাঠদান যাতে দিই, সেই পাঠদানের যে মূল্যায়ন গুলা করি। আমরা অনেক টিচার আছি আসলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য মূল হাতিয়ার হচ্ছে আমাদের শিক্ষক। সেই শিক্ষক আগে তৈরি করতে হবে, সেই শিক্ষকটাকে তৈরি করতে হবে। এখন শিক্ষক, তারাও তো শিক্ষক, তাহলে তাদের ছোট করা হচ্ছে না? না, তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে স্যার। আমি যেটাকে মনে করি যে একটা ভালো শিক্ষক হতে হলে তাকে মানসিকতার পরিবর্তন করতে হবে। প্রত্যেকটি সন্তানকে নিজের মতো করে তৈরি করতে হবে। যে একটা শিক্ষার্থী পারছে না, তাকে আরো বেশি গাইড নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আবার আরেকটা জিনিস দেখি যে আমাদের ভিতরে যে জিনিসটা রয়েছে, যে শিক্ষক হিসাবে আমি যে কথাটি বলছি আমার পেশাগত জায়গায়, যে কম মেধাবী তাকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই না। আপনি একটা জেনে খুশি হবেন, আমার এক শিক্ষার্থী ছিল, আমি নাম করছি না, সে এখন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হয়েছে এবং ভালো সরকারি কর্মকর্তা এখন। তো সে যখন ক্লাস 7-এ, আমি অনেক প্রথম থেকে গণিত ক্লাস নিই, তো তাকে আমি বললাম যে তুমি পারবে, তোমার দ্বারা এটা সম্ভব। এই যে তাকে উৎসাহ দেওয়াটা, সে আজকে ডুয়েটে থেকে সে ডিগ্রি অর্জন করে একটা ভালো জায়গায় অবস্থান করছে। সত্যিকারে একজন শিক্ষককে তাকে ইন্সপায়ার করতে হবে শিক্ষার্থীকে। অবশ্যই। আপনি জানেন যে আমাদের স্কুলে, অনেক শিক্ষার্থী কিন্তু যদি বর্তমান সময়ে দেখি, আমাদের 5 বছরে প্রায় 34 থেকে 36 জন বর্তমান শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়, রুয়েট বলেন, চুয়েট বলেন, মেডিকেল বলেন, ঢাবি বলেন, রাবি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, চিটাগাং বলেন, কুয়েট বলেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা বিচরণ করছে। সত্যিকারে যারা লেখাপড়া করে, আর আমাদের শিক্ষকদের ভিতরে যে মোটিভেশন, যে জায়গাটা, তাকে উৎসাহ প্রদান করা, এটা শিক্ষকের একটা সবচাইতে বড় গুণ। হ্যাঁ, তো আমি মনে করি যে আমাদের একাডেমিক যে জায়গাটা আছে, একাডেমিক জায়গাটা আমাদের তৈরি করা যায়, কিন্তু এই প্রফেশনালিজম, যা পেশাগত দায়িত্ববোধ, এটা কিন্তু স্যার একজন শিক্ষকের নিজের ভিতর থেকে তৈরি করতে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, উনি একজন শুধু শিক্ষক নাই, উনি শিক্ষা বিষয়ক টেলিভিশনের স্ক্রিপ্ট রাইটার, টেলিভিশনের একজন ভালো উপস্থাপক শিক্ষা নিয়ে, এবং মাস্টার ট্রেনার। মাধ্যমিক পর্যায়ে সদ্য 2025 সালে উনি জেলা পর্যায়ে, জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন গুণী শিক্ষক হিসাবেও তিনি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি একজন মঞ্চ নাট্য অভিনেতা, নাট্য নির্দেশক, এবং এটুআই, আমরা জানি যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আইসিটি বিভাগের যে খুবই সম্মানজনক একটি পদ, এটুআই কর্তৃক মনোনীত উনি আইসিটি জেলা অ্যাম্বাসেডর, এবং আইসিটি বিষয়েরও তিনি প্রশিক্ষক। আপনার কাছে জানতে চাই যে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়টি 1964 সালে প্রতিষ্ঠিত,
এবং পৌরসভার পরেই কিন্তু আমঝুপির যে স্থান, এবং আমঝুপি কিন্তু শিক্ষা ক্ষেত্রে অনেক আগে থেকেই খুব এগিয়ে আছে। জি জি। সেই ক্ষেত্রে আপনাদের স্কুলটি সম্পর্কে যদি কিছু বলেন, মানে স্কুলটার শিক্ষক কতজন, শিক্ষার্থী কতজন, এবং এদের অ্যাচিভমেন্ট অর্জনগুলো কি আচ্ছা, কেমন? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় 1964 সালে, আপনি জানেন যে আমঝুপি প্রাইমারি স্কুল যেটা রয়েছে এখানে কিন্তু এক ঘরে এটা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শুরু হয়েছিল। হ্যাঁ, তার 1 বছর পরে ওইখানে চলে যায়, যে আজকে হাঁটি হাঁটি পা পা করে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রায় 60-এর কাছাকাছি পদার্পণ করেছে। হ্যাঁ? তো এই বিদ্যালয়ের, আপনারা জানেন যে মেহেরপুর জেলার অনেকগুলো প্রসিদ্ধ বা ওই নামকরা বিদ্যালয়ের ভিতরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়। রাইট। এখানে আপনার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 4 একর জমির উপরে আমঝুপি বিদ্যালয়টি গঠিত, এবং তার পাশে আছে 3.5 একর জমি খেলার মাঠ। এটা আমঝুপির খেলার মাঠ নামেই এটা আছে। তো আমঝুপি বিদ্যালয়টি এমন একটা মনোরম জায়গায় অবস্থিত, মানে একেবারেই চুয়াডাঙ্গা হাইওয়ের অবস্থিত। আর এর যেহেতু আমাদের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় একটা পাবলিক পরীক্ষার কেন্দ্র 2013 সালে হয়েছিল, তো এখানে নিরিবিলি ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে এখন 24 জন স্টাফ রয়েছে। আচ্ছা। এখানে 17 জন টিচার রয়েছেন, আর শিক্ষার্থী রয়েছে প্রায় 700 600 প্লাস হবে এখন। কিছুদিন আগে এই যে এখানে প্রায় 900-র উপরে ছিল, কিন্তু শিক্ষার্থী কিন্তু প্রত্যেক স্কুলেই কমে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের শিক্ষকরা অত্যন্ত দক্ষ, বিশেষ করে বেসরকারি বিদ্যালয়ের আমাদের স্কুলে এখানে সায়েন্সের টিচার রয়েছে 4জন সায়েন্স। আরো আমাদের যে কম্পিউটার টিচার তিনি কিন্তু সায়েন্স লেভেল থেকে আসছে। হ্যাঁ, তো আমাদের সর্বোপরি স্টাফ নিয়ে কোনো সমস্যা নেই। লেখাপড়ার মান ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ভালো করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রতি বছর এসএসসি পরীক্ষাতে আমরা জানি যে বিশেষ করে জুনিয়র বৃত্তি পরীক্ষা করোনাকালীন সময় থেকে দীর্ঘ সময় কিন্তু বন্ধ ছিল, এবং সরকার চলতি বছরে এসএসসি এই জুনিয়র বৃত্তি পরীক্ষাটা আবার চালু করবে। আপনার কাছে আমি জানতে চাই যে আগামী বছর যারা এসএসসি পরীক্ষা দেবে এবং চলতি বছরের শেষে যারা এই চলতি মাসেই জুনিয়র বৃত্তি পরীক্ষা, এই দুটি ব্যাচ সম্পর্কে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আমঝুপি একটি ঐতিহ্যবাহী জায়গা। এখানে মেহেরপুর জেলার যেহেতু সদর, তারপরেই কিন্তু মেহেরপুর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে আমি এই ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার আগে, তার 25 দিন আগে আমার 23 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেবে এবার। তো এই 23 জন শিক্ষার্থীদের আমরা দ্বিতীয় ক্লাস থেকে, অর্থাৎ নাম প্রেজেন্ট প্রথম ক্লাস, এই পরে দ্বিতীয় ক্লাস থেকে ষষ্ঠ পঞ্চম পিরিয়ড পর্যন্ত তাদের এক্সট্রা কোচিং এর ব্যবস্থা আমরা করেছি। ক্লাস আওয়ারে মানে ওরা 2 সেকশন, আমঝুপি কিন্তু 10টা শ্রেণীকক্ষ, 6-এর 3টা, 7-এর 2টা, 8-এর 2টা, 9-এর 2টা, ক্লাস 10-এর 1টা, অর্থাৎ আমার একসাথে 10টা টিচার লাগে। আর সায়েন্স আসলে 12টা লাগে, 12টা টিচার একসাথে ক্লাসে যায়। তো আমি 25 দিন আগে এই 23 জন শিক্ষার্থীদের যারা বৃত্তি পরীক্ষা দেবে এবছর, তাদের আলাদাভাবে তৈরি করা হচ্ছে। এবং এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার সভাপতি ছিল সাইফুল ইসলাম, আমি উদ্যোগটা নিয়েছিলাম, এবং তারা কোচিং করার সময়ে তারা এক্সট্রা ক্লাস করছে, এবং তাদের আমি নাস্তার ব্যবস্থা করেছি স্কুল শিক্ষার্থীদের। আচ্ছা, যারা যাবে একটা কলা, আরো আগ্রহী করে তোলা কলা, পাউরুটি, সিঙ্গাড়া অথবা স্বাস্থ্যসম্মত যে খাবার প্রত্যেক দিন। আচ্ছা, মানে স্কুল থেকে একটা বাজেট ছিল যে এই বাজেটের ভিতরে এই শিক্ষার্থীদের, তারা যেন বাইরে না যায়। আপনি অবাক হবেন যে আমাদের শিক্ষার্থীদের পানি থেকে শুরু করে সমস্ত কিছু একজন পিয়নের উপর দায়িত্ব দেওয়া ছিল, যে ওদের কোনো সমস্যা, ওরা বাইরে আসবে না, ওরা একেবারে ভিতরে লেখাপড়া করবে। তো আলহামদুলিল্লাহ পরীক্ষা চলে এসেছে, পরীক্ষা শেষে আবারও তাদের আমরা কোচিং এর ব্যবস্থা আবারও শুরু করব যে কয়দিন আছে। আর এসএসসির কথা বলছেন, এসএসসি আসলে টেস্ট পরীক্ষা চলছে। টেস্ট পরীক্ষা আপনি আসলে আমাদের বলতে দ্বিধা নেই যে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগ, অনেকগুলো কারণ, বাবা মার অবহেলা, আর বিশেষ করে শিক্ষার্থীরা
ওই আব্বা বাবা বিদেশে আছেন, মোটরসাইকেল কিনে দাও, মোবাইল কিনে দাও। এতে করে একেবারে আমরা খুব এখানে নাজেহাল। শিক্ষকরা উৎসাহিত করতে পারছেন কিনা? উৎসাহিত করতে পারছি, তার কারণ তাদেরও তো দায়িত্ব আছে, হ্যাঁ শিক্ষকদেরও অবশ্যই একটা বড় আমাদের দায়িত্ব আছে। আমরা অনেক উৎসাহ করছি এবং তাদের বলছি। অনেকটা শিক্ষার্থী আগের যে একেবারেই লেখাপড়ার ভিতরে ছিল না, এবার তার আস্তে আস্তে লেখাপড়ার ভিতরে ফিরে আসছে। ফিরে চেষ্টা করছে এবং টেস্টের রেজাল্ট হয়ে যাওয়ার পর যারা অ্যালাউ হবে, এখন তো জানেন যে বিধি মোতাবেক যারা অ্যালাউ হবে তারাই পরীক্ষা দিতে পারবে। তো আমরা চেষ্টা করছি যে এই অ্যালাউ হওয়ার পর, রেজাল্ট দেওয়ার পর তাদের, গতবারও আমরা করেছি, গতবারও আমরা এক্সট্রা ক্লাস আমরা তাদের নিয়েছি এই 2 মাসে নেওয়ার পর তারা অনেকটা তো এগিয়েছে। সরকার কিন্তু আপনার ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে, যশোর শিক্ষা বোর্ড সহ সবগুলোই, যে যারা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সুযোগ হ্যাঁ দেওয়া হবে না। সেই কথা বলছি। তার কারণ আমার আমঝুপি স্কুলে তো অনেক শিক্ষা। এই ব্যাচটাতে কতজন আপনার? এই ব্যাচটাতে আছে আপনার 84 জন। 84 জন। ওকে, 84 84 জন আছে। আপনাদের কি আর্টস, কমার্স, সায়েন্স তিনটা আমাদের শাখায় আছে? আর্টস আছে, সায়েন্স আছে, কমার্স নেই। ওকে, কমার্স। তো এদের পরীক্ষা হয়ে যাওয়ার পর, রেজাল্ট হয়ে যাওয়ার পর আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাস 8 এর মতো করেই এদের মানে যারা কৃতকার্য হবে পরীক্ষার্থী হিসেবে, যারা বিবেচিত ভালো হবে, করে রেজাল্ট করার জন্য, ফলাফল লাভ করার জন্য, এবং যারা প্রত্যেকই আশা থাকে যে আমরা এদের যদি ভালো করতে পারি। আর এই ব্যাচটা হচ্ছে আমার খুব দুর্বল ব্যাচ। আচ্ছা, তবে এর ভিতরে দুর্বল বলবো না, এর ভিতরে আমার কিছু ছাত্র আছে যে মেহেরপুর জেলায় 1, 2, 3 নম্বর স্থান অধিকার করবে, এরকম স্টুডেন্ট আছে। ওকে, হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি স্যার যে সামনে এসএসসি বৃত্তিটা কি হয়। এক্ষেত্রে একটা কথা কিন্তু চলে আসে, অনেক সময় আমাদের কাছে অনেক অভিযোগ আসে যে এই যে কোচিংটা করাই, অনেক সময় করা হয় কি ক্লাসের মধ্যে অথবা ক্লাস আওয়ারের পরে, সেক্ষেত্রে বাড়তি টাকা নিয়েও এরকম কোনো প্রতিষ্ঠান, এগুলো অবশ্যই সব প্রতিষ্ঠান না, কিন্তু এরকম কিছু অভিযোগ আসে। এই বিষয়টা নিয়ে একটু যদি কিছু বলেন। স্যার আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যখন কোচিং করাই, আমার স্কুলের একটা মাসিক বেতন আছে, জি জি, তাই না? আপনি একটা কোচিং এ যখন যাবেন, ইংরেজি টিচারের কাছে যাবেন বা গণিত টিচারের কাছে যাবেন বা আইসিটি টিচারের কাছে যাবেন, তারা কিন্তু প্রত্যেকেই ধরে। কিন্তু আমরা ওই 3 মাস যদি কোচিং করাই, আমরা এই রেজাল্ট দেওয়ার আগে আমরা অভিভাবক সমাবেশ করি। আচ্ছা, অভিভাবক সমাবেশ করে আমাদের ওই শিক্ষার্থীগুলোকে ধরে রাখার জন্য আমরা অভিভাবকদের বলি যে আপনার ছেলে চলে যাবে, স্কুলের যে বেতনটা আছে, 3 মাসে বেতন হয় 600, আপনারা 500 করে টাকা দেবেন। মানে আরো কম নিচ্ছেন আপনি। হ্যাঁ, একটা দূর দূরান্ত থেকে একটা স্যার যায় ছুটির ভিতরে, বলেন, তাকে তো তেল খরচটা দেওয়া লাগবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা এই মেজর ক্লাসগুলো একটু বেশি দিই, ধর্ম, তারপরে অন্যান্য যে ক্লাসগুলো সেগুলো সপ্তাহে রাখি। তো আমরা এইভাবে কিন্তু নিয়ে আমরা অভিভাবকদের সাথে আপনারা নিচ্ছেন না? না, অভিভাবককে আমরা বলছি যে আপনার সন্তানকে এই 3 মাসের বেতন সে 600 টাকা বা 700 টাকা, আপনি 3 মাস আপনার শিক্ষা ছেলে মেয়ে আমাদের কাছে থাকবে এবং 4টা 5টা করে এখানে বাড়তি ক্লাস করবে। এটা কি ছুটির পরে? অবশ্যই, তখন তো ছুটি থাকে, তখন তো ছুটির ভিতরেই আমরা ক্লাস করি, টেস্টের পরে। হ্যাঁ, টেস্টের পরে তো ছুটি থাকে। আর যদি ছুটির ভিতরে নাও থাকে, যখন জানুয়ারিতে হবে, এবার তো যেহেতু ফেব্রুয়ারিতে হচ্ছে না, তো আমরা এদের জন্য আলাদা রুটিন করে দিয়ে ওদের একটা 2 ভাগে সমঝোতাতে যেটা হয় আর কি, মানে যতটা ছাড় দিয়ে সভাপতি থাকে, অভিভাবকরা থাকে, অভিভাবকদের সমন্বয়ে বা তাদের সিদ্ধান্তেই কিন্তু আমরা এই কাজটি করে থাকি এবং গতবারও এটা করেছি। আপনার সম্পর্কে আরেকটি তথ্য আমাদের কাছে আছে যে আপনি একজন বৃক্ষ প্রেমিক এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ক্ষেত্রে আপনি বৃক্ষদের সুরক্ষায় কাজ করেন। আসলে এই বিষয়টি একটু যদি বলেন। আসলে বৃক্ষ প্রেমিক কিনা জানি না, তবে আমি আমার শিক্ষকতা পেশাটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি স্যার। আসলে আমি শিক্ষকতা, আমি স্কুলে যাই 9টায় বা 9টা সামথিং পর, আর আসি আমি 4টার পর। মানে আপনি বাড়তি আগে যান এবং আগেই যাই এবং আমি টিফিনেও বাড়ি আসি। আমি টিফিনে কি করি, আমার শিক্ষার্থীদের সাথে খেলা খেলি কেন জানেন? ওরা যখন একটা টিচারের সান্নিধ্য পায় বা একটা শিক্ষার্থীকে যখন নাম ধরে আমরা ডাকি, ধরেন আমাকেই যদি কোনো স্যার বলে যে এই কবির এখানে এসে, আমি নিজে অনেক খুশি হই না, আমরা প্রাউড ফিল করি।
ঠিক এইটা যদি আমরা অল্টারনেটিভ ওই জায়গায় দেখি, তার আমার সাথে আরো ক্লোজলি আরো সম্পর্ক ক্লোজলি তৈরি হয়। যদি দেখি, তাহলে তার এই যে আমরা বলছি স্কুল পালানো, ঝরে পড়া রোদ, এগুলো কিন্তু একটা টিচার, মানে একজন শিক্ষকের জন্য সম্ভব, টিচারের সান্নিধ্যে যারা থাকে বিশেষ অবশ্যই করে। সম্ভব। আপনি অবাক হবেন যে আমি ওখানে থাকি, ওরা ঝালমুড়ি কিনে আসে, ওরাই খাওয়ায়, স্যার খান। আমি বললাম, খাই। স্যার খাবেন না? তাহলে আপনি কি, আমি কেউ না আপনার, তাই না? তখন এই যে মানে এটা আবেগের আবদার, একটা প্রশ্ন। আবদার যে আবেগের জায়গাটা, এই নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে এবং আয়। এই ছেলে মেয়েগুলো তো নিয়মিত ক্লাস করে, নিয়মিত যারা ক্লাস এই করে, এই রকম ইনশাল্লাহ। শিক্ষকের আর সাথে কথা বৃক্ষপ্রেমিক বলবে। বলছেন, আসলে বৃক্ষপ্রেমিক, বা কাজ করেন কিনা বৃক্ষ নিয়ে। হ্যাঁ, আমি স্কুলের পরিবেশ রক্ষায় স্যার, আপনাকে আমি বলতে পারি যে আপনি মাঝে খোঁজ নেবেন যে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ক্লিন অ্যান্ড গ্রিন স্কুল, গুড, পরিষ্কার একদম পরিচ্ছন্ন। পরিবেশ বান্ধব বলা যায়। আপনি আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখতে পারবেন যে এটা একটা কি ট্র্যাডিশন হয়ে গেছে। ট্র্যাডিশনটা কি, আমার শিক্ষার্থীরা জানে যে এই জায়গায় ময়লাটা দেখতে এখানে ডাস্টবিন দেওয়া আছে, 10-12টা ডাস্টবিন দেওয়া আছে আমার বিদ্যালয়ে। জি। একটা কাগজ শিক্ষার্থীরা দেখলো, সে নিজে গিয়ে তুলে ডাস্টবিনে ফেলে দিল। মানে আপনার ক্যাম্পাসে কোনো ময়লা থাকে না? ময়লা সেরকম থাকে না আমার ক্যাম্পাসে, গাছগাছালি বেশি তো, এখানে পাতা ঝরা যে সেটা তো গাছগুলো, থাকতেই সেটা পারে, থাকতে কিন্তু আপনি পারে। আবর্জনা একটা চিপস খেলো সাদা ফেলে কাগজ দিল, না, এটা না। এই জাতীয় কোনো কিছু না না না, নাই। এই ধরনের সাদা কাগজ দেখবেন যে সাদা কাগজ তাদের ওইখানে দেয়। তো আরেকটা, সেক্ষেত্রে আপনি কি অন্যান্য শিক্ষক প্রধান যারা আছে সবার সহযোগিতা পাচ্ছেন তো এই বাড়তি যে কাজগুলো করছেন আসলে আপনি? দেখেন, কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়, সবাই কিন্তু কাজ করেন, রাইট। কাজটা শুরু করে দিতে হয়। এখন আমার শিক্ষকরা অনেক আন্তরিক, অনেক আন্তরিক, যে আহ, আমি 1 লাখ ক্রেডিট নেওয়া এটা আমার জন্য খুব ভালো না, কাজ হবে সম্মিলিত না। ভাবেই সম্ভব একটা এটা। প্রতিষ্ঠান, একটা সম্মিলিত একটা টিম ওয়ার্ক, রাইট। এই টিম ওয়ার্কটা যদি ফলপ্রসূ হয়, তাহলে সে প্রতিষ্ঠানটা কিন্তু অনেক এগিয়ে যাবে। আমাদের অনেক স্যার আছে, আমাদের ভালো ভালো টিচার আছে, তারা সেখানে এইসব কাজের ভিতরে সম্পৃক্ত। আমাদের গেম টিচার আছে, তারপরে আমাদের আতিক আছে, আমার আহ, ভাইয়ের ছেলে, তো আরো অন্যান্য টিচাররা আছে, এরা কিন্তু আন্তরিক। সবার হ্যাঁ, সহযোগিতাতে হ্যাঁ, মানে আপনাদের অবশ্যই। প্রতিষ্ঠানটি আপনারা সুন্দর হ্যাঁ, রাখতে আর সক্ষম হয়েছেন। আর গাছের রং করা, এগুলো আমি পরিবেশটা সুন্দর রাখি। এবং নেশাও বলতে পারি নেশা বলতে পারে আমার, আসলে বাড়তি কাজ করার যে নেশা। আমার স্বপ্নে হচ্ছে আমঝুপি স্কুলটাকে আমি কিভাবে এই মেহেরপুরের দরবারে একটি প্রতিষ্ঠিত, আরো সুপ্রতিষ্ঠিত করা যায়, সেই চিন্তা নিয়েই কিন্তু আমি আমরা জানি যে আপনি একজন দক্ষ শিক্ষক এবং মাস্টার ট্রেনারও বটে, পাশাপাশি আইসিটির একজন অ্যাম্বাসেডর, জেলা অ্যাম্বাসেডর। এই দুইটি বিষয়, আইসিটির অ্যাম্বাসেডর এবং মাস্টার ট্রেনার, আসলে আপনি কিভাবে ট্রেন আপ করেন বা কোন বিষয়ের উপরে? আসলে আমি 2005 সালে 9 মার্চ চাকরিতে যোগদান করি, 2005। 2005। জি। তার আগে আমি ঢাকায় একটা কোম্পানিতে সার্ভিস করতাম, এবং সেখানে আমি খুব ভালো পজিশনে ছিলাম। 2002 সালে, 1 সালে, 2 সালে, সেই সময় আপনার ভালো একটা বিগ স্যালারি আমাকে দেওয়া হতো, এবং আমি ফ্যাক্টরি ইনচার্জ ছিলাম তো গার্মেন্টস লাইনে। তারপরে সেখান থেকে চলে আসলাম। আসলে ঢাকায় থাকার যে যান্ত্রিক জায়গাটা, এটা আমার জন্য শুট করলো না। তো এখানে চলে আসলাম। তো চলে আসার পরে আমি চাকরিতে যোগদানের পরেই আমি বিএড করলাম, এবং বিএডে আমি সারা বাংলাদেশের ভিতরে 26তম পজিশন করেছিলাম। সারা বাংলাদেশে হ্যাঁ, এবং সরকারি প্রতিষ্ঠানে? না, আমি শান্তা মরিয়াম থেকে শান্তা করেছিলাম। মরিয়াম ইউনিভার্সিটি। আর আমি এমএডে সারা বাংলাদেশের ভিতরে একটা খুব ভালো অবস্থানে ওটাও আছি। কি শান্তা মরিয়াম থেকে? না না না, আমি এটা ওপেন ইউনিভার্সিটি থেকে ওপেন করেছিলাম। ইউনিভার্সিটি, ওকে। তো আমি 3.58 পেয়ে, মানে সিজিপিএ 4 এর ভিতরে, আমার ব্যাচে বা আমার 1-2 বছর আগে পিছে এরকম কারো রেজাল্ট আমি দেখিনি। আর তার মানে আপনি পড়ুয়া, আমরা বলতে পারি যে আপনি আমি পড়ুয়া পড়ুয়া একজন। কিনা জানি না, তবে যে জিনিসটাকে আমি অন করি, সেটাকে আমি শেষ করার চেষ্টা করি। আপনি শিক্ষক বলছেন হিসেবে না, তো আসলে পড়া উচিত হ্যাঁ, শিক্ষকদের। আমি যাই সেখানে। আপনি বলছেন যে আমি 2000 যখন আমি প্রথম 2007 সালে সিপিডি 1 একটা প্রোগ্রাম ছিল, প্রজেক্ট এসেছিল। টিকওয়্যার, জি। আপনি জেনে থাকবেন। তো সেই প্রোগ্রামে আমি যশোরে 14 দিনের ট্রেনিং ছিল। তো 14 দিনের ট্রেনিং থাকার পর সেখানে ভালো মতো একটা পজিশন করেছিলাম, ক্লাস নেওয়া। এবং স্যাররা তখন বলেছিল, কি ব্যাপার, আপনি কোথায় বিএড করেছেন? আমি বললাম, স্যার আমি বিএড শান্তা মরিয়াম থেকে করেছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সেই জায়গা থেকে তারপরে ওর ভিতর থেকে বাছাই হলো, এবং প্রথম আমি মাস্টার ট্রেনার হই 2009 সালে সিপিডি 3।
CPD 3 বলে একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে আমি মাস্টার কোন বিষয়ের উপর এটা? এটা এই শিক্ষার উপরে, আচ্ছা, শিক্ষার উপরে ক্লাস নেওয়া, মডেল ক্লাস নেওয়া, শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, যেমন ফলাবর্তন আছে, উপকরণ সামগ্রিক আছে, শিক্ষা ব্যবস্থা উপকরণ ডেভেলপমেন্টের। আছে, তারপরে ধরেন আপনার এই বিভিন্ন পদ্ধতি কৌশল আছে, এগুলো শিক্ষার অনেকগুলো অংশ আছে, তো সেই অংশগুলো। তো তারপরে স্যার 2013 সালে আমি যে কারিকুলাম, 2010 সালে নীতিমালা হলো, 2013 সালে আমি শিক্ষাক্রম বিস্তরণের মাস্টার ট্রেনার আচ্ছা, হলাম। তারপরে 2016 সালে আমি হয়েছে আপনার LSB বলে একটা প্রজেক্ট ছিল, এর মাস্টার ট্রেনার হলাম। তখন বড় বড় অনেকগুলো প্রোগ্রাম চালাতে পরপর হতো, আসতো। 26টা 27টা করে সেশন হতো। তো এইগুলা হলাম। তারপরে মেহেরপুরে এই যে ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতা ছাড়লেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার। তো সেখানে আমি তখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করার আরেকটি মজার আপনাকে অতীতের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় IR-এ আমি তখন কন্টেন্ট করতে জানতাম। কম্পিউটারও আমি সেরকম ছোঁয়া নাড়ানাড়ি করিনি, তো মাউসটা ধরতে পারি, কিছু লেখালেখি করতে পারি। আচ্ছা, IR-এ গেলাম, IR-এর ট্রেনিং এ আমি ছিলাম, আমাদের বাবলু স্যার ছিলেন গাংনী স্কুল। গাংনী হাই স্কুল, এখন পাইলটের হেডমাস্টার, আর আমাদের গভর্নমেন্টের সেকেন্দার স্যার ছিলেন। এই তিনজন আমরা যেখানে ট্রেনিং এ যেতাম, তিনজনের ভিতরে আমাদের একটা কম্পিটিশন। আচ্ছা, মানে এটা কিন্তু একটা ভালো দিক, যে আমার সেকেন্দার স্যার যা বলবে বাবলু মামা তার চাইতে বেশি বলবে, বা বাবলু মামার উপরে গিয়ে আমি বললাম, বা আমার উপরে গিয়ে বাবলু মামা সেকেন্দার স্যার মানে বললো, তিনজন এই পরস্পর। তিনজন কিন্তু পরস্পর, আমাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, মানে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা মাস্টার ট্রেনার হিসেবে তিনজন কাজ কাজ করেছেন। করেছি। তো স্যার ওইখান থেকেই আমার শিশির স্যার, চট্টগ্রাম TTC স্যার আমাকে ডাকলো, আর রংপুরের জেসমিন ম্যাডাম, আমি তাদের স্যালুট জানাই। তো আমাকে কম্পিউটার আছে, স্কুল থেকে কম্পিউটার নিয়ে গেছি। তো বলছে যে কি ব্যাপার, আপনি কন্টেন্ট করতে পারেন না? তা আমি বললাম, স্যার না স্যার, আসেন। স্যারও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন বনমালী ভৌমিক ছিলেন, মেহেরপুরের মনে হয় DC ছিলেন। ডিসি ছিলেন। তখন স্যার PD এটুআই। হয়ে এটুআই এর ইতে চলে এটুআই গেলেন, ছিলেন। মনে আছে আপনার? হ্যাঁ, রাইট। তো বনমালী স্যার আসলেন। তো স্যারের ওখানে আমাকে শিখাই দিলেন যে এইটা হচ্ছে কন্টেন্ট নিয়ে আসতে আর টাইপ করতে যান। আমি বললাম জি যান। তো সেই রাত্রে আমি আর বাবলু মামা TTC-তে ঢাকায় ওইখানে একটা প্রজেক্ট খাড়া করেছিলাম। আমার তারপরের দিন একটা প্রজেক্ট দেখানোর কথা ছিল। আচ্ছা, তো নতুন অবস্থায় যাই হোক, সেই প্রজেক্টটা অনেকের চাইতে আমি আর বাবলু মামা ভালো করেছিলাম। তো সেই থেকে স্যার আমার এই কম্পিউটারের ভিতরে পথ শুরু করা। চলা শুরু। তারপরে যখন উপজেলায় আমাদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতা, প্রস্তুতকরণ প্রতিযোগিতা হলো ইউনো স্যারের মাধ্যম দিয়ে, তা তারপরে স্যার ডিজিটাল কন্টেন্টের 1 ঘন্টা সময় দিল। আমাদের তুহিন স্যার ছিল গাংনী পাইলটের, গাংনী যেহেতু ও অ্যাম্বাসিডার। অ্যাম্বাসেডর। তারপরে আরো ICT-র মানে গুরুত্ব, বিশেষজ্ঞরা। আমাদের কামরুজ্জামান ছিল, হ্যাঁ, এখন ধানখোলার ধানখোলা, ও সহকারী ambassador, প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক কামরুজ্জামান ছিল, এবং আরো অনেকেই ছিল যারা এই বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ স্যার, রাইট। তো আমি 1 ঘন্টা সময় দিল, 1 ঘন্টা সময় দিয়ে বললো যে কোনো কপি হবে না, কোনো কপি নেই, এবং স্যাররা কিন্তু 40 ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল স্যাররা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লাইনে লাইনে। তো স্যার সেই কন্টেন্টে আমি ফার্স্ট হলাম। হ্যাঁ, খুব ভালো তো খবর। ইউনূস স্যার আমাকে 2019 সালে ইউনূস স্যার আমাকে পুরস্কৃত করলেন ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায়। আসলে যে কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার ভিতর একটা নিজের ভালো লাগা, ভালো লাগা থাকে। তারপরে স্যার ওই ডিজিটাল কন্টেন্ট নিয়ে আমার নিয়মিত কাজ করেছেন। না, তার আগেও আমি তখন অ্যাম্বাসিডার হয়নি, কিন্তু আমার অনেক কন্টেন্ট আছে। আচ্ছা। আমি নিজে নিজে আমার ওই 13 সালের পরে আর তার মানে আপনি কাজ করেছেন 13 সালে, মানে আরেকটা নিয়মিত কাজ মজার কথা করেছেন। বলি। তখন আবার মামুনুল হক মুকুল স্যার মারা গেছেন, আল্লাহ পাক তাকে হেডমাস্টার প্রধান শিক্ষক ছিলেন। জান্নাতবাসী করুক। তো স্যারকে এসে বললাম, স্যার আমি তো কন্টেন্ট শিখে গেছি। বলছে কন্টেন্ট শিখেছো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার যারা যোগ্য ছিল তাদের খুব মূল্যায়ন। এবং আমি যতদূর জানি উনি ম্যান হিসেবে অত্যন্ত ম্যান ভালো হিসেবে, মানুষ আর ছিলেন। আমঝুপি স্কুলে তার অনেক অবদান, মানে তিনি মারা যাওয়ার পর স্কুলটা অনেকটা, এবং আমাদের সিরাজ স্যার, মুকুল স্যার, এরা এরা তো দুইটা founder, একদম শুরুর দিককার। যোগ্যতার টিচার। তো স্যার বলছে কি করতে হবে? আমি বললাম, স্যার আমার তো কম্পিউটার কেনার টাকা নেই, এত টাকা আমি কোথায় পাবো এই বেতনে? এখন কম্পিউটার কিনতে গেলে তো স্যার 40,000 টাকা লাগবে, তো কি করা যায়? আমি বললাম, স্যার
এই লটারি করেন, তখন আমাদের স্কুলে বেতন দিত। তো লটারিটা কেমন, আমাদের 16 জন 17 জন আছে, 17 জন টিচার 1000 করে টাকা দেবে, আচ্ছা, তাহলে 17,000 প্রত্যেক মাসে মাসে একজন করে নেবে স্যার। তারপরে লটারি হবে, তারপরে প্রথমবার কিন্তু আমি দেবো, যেহেতু আমি কম্পিউটার কেনার টার্গেট আমার। তারপরে টাকাটা নিয়ে আমি কম্পিউটার ম্যাটে আসলাম। আমাদের গালিব আছে, আমাদের হুম। জুয়েল ভাই আছে, ওদের ওই টাকাই দিলাম। গালিব তার ভাই মানে আমরা বলতে পারি যে আপনার এক প্রকার নেশা ছিল। নেশা। নেশা তারপরে ওই কম্পিউটার নেওয়ার পরে আমি কন্টেন্টের ছিল। উপরে, নিয়মিত কন্টেন্টের উপর কাজ আমি করেছেন। কন্টেন্টের অ্যানিমেশন থেকে শুরু করে কন্টেন্টের একটা সুন্দর কন্টেন্ট তৈরি করার, আর কন্টেন্ট তৈরি করলে যে জিনিসটি হয়, আপনার একটা শিক্ষার একটা পাঠের ভিতরে নির্যাসটা আপনি বের করে নিয়ে আসতে, রাইট, মানে একেবারে ভিতরের তথ্যগুলো বের করে তথ্যগুলো নিয়ে আসা। আপনি তথ্য এবং তত্ত্ব দুইটাই। দুইটাই পাবেন। তারপরে আপনি উপকরণগুলো যখন Theoretical, দেখছেন, practical practical সবকিছু সবগুলো, সমন্বয়। তাহলে একটা কন্টেন্ট যদি আমি ক্লাসে করি 50 মিনিটের বা 45 এবং মিনিটের, বাচ্চারা বুঝতে আরো সহজ হবে, অনেক মানে সহজ তারা হবে। যে এত আগ্রহী হয়ে থাকে পাঠে, রাইট। তা এইভাবে কিন্তু তারপরে আমাদের উপজেলা, জেলা, ধন্যবাদ এটুআই, আপনাকে। এখন আমার শেষ হয়নি ওই কথাটা, এটুআই আমাকে পাঠালো, এটুআই আমাদের নাম পাঠালো, নাম পাঠানোর পরে এটুআই অ্যাপ্রুভ করলো, যে তখন জেলা অ্যাম্বাসিডার এটুআই এর মনোনীত, এই জেলা অ্যাম্বাসিডার। আর তারপরে এবং ইউনূস এটা স্যার, কিন্তু একটা সম্মানের হ্যাঁ যথেষ্ট। অবশ্যই, আর তারপরে ইউনূস স্যার আইসিটির উপরে মেহেরপুর সদর উপজেলায় যত ইউনিয়ন পরিষদ ভিত্তিক সব স্কুলের টিচারদের নিয়ে ইউনিয়ন এখানে আমরা 3 দিন করে কন্টেন্টের উপর উপরে কাজ ট্রেন করলেন। করলাম। এই ছিল আমাদের এই আপনার ডিজিটাল কন্টেন্ট এবং আর মাস্টার আইসিটি ট্রেনারের যে মাস্টার ICT ট্রেনার। এটার কথা। আচ্ছা, আমরা মেহেরপুর জেলায় শিক্ষার মান যদি আমরা বলি, বিশেষ করে পাবলিক পরীক্ষার যে রেজাল্ট, তাতে কিন্তু খুব সন্তোষজনক নয় রিসেন্টলি। গত বছর যেমন এসএসসি পরীক্ষায় আমার জানা মতে, যদি আমি ভুল না থাকে, যে এসএসসি পরীক্ষায় কিন্তু আমরা 10টি জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থান, আমরা জি। 10 নম্বর, জি। এবং এইচএসসিতে 7ম। এবং এখানে আমরা রেজাল্ট গুলো যদি পর্যালোচনা করে দেখি, যে ইংরেজি বিষয়ে অকৃত কার্যের হার কিন্তু সবচেয়ে বেশি। হুম। তো আপনি এই যে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা যে অকৃতকার্য হচ্ছে, এবং এ থেকে উত্তরণের উপায়টা কি, আপনি মানে এটাকে কিভাবে মূল্যায়ন করেন? আসলে অনেক জটিল প্রশ্ন। আমি যেহেতু ইংরেজি শিক্ষক না, তারপরেও জাস্ট ওভারঅল একটু আমাদের একটা ধারণা যে শিক্ষক সমস্যাগুলো হিসাবে কোথায়। আমি যেটুকু জানি, যে আমাদের দুর্বলতার জায়গাটা চিহ্নিত করতে। রাইট। আমাদের দুর্বলতার জায়গাটা হচ্ছে, আমাদের প্রাইমারি লেভেল থেকে মাধ্যমিক লেভেলে যে শিক্ষার্থী আসছেন, সেই শিক্ষার্থী অনেকেই এ থেকে জেড পর্যন্ত অক্ষর চেনে না, সে রিডিং পড়তে জানে না। শিক্ষার বলা এবং শোনা এবং লেখা, এই বিষয়ে আপনার সাথে সম্পর্ক আরেকটি প্রশ্ন। প্রাথমিকে যারা আছেন, মানে শিক্ষক প্লাস শিক্ষা কর্মকর্তা যারা আছেন, তারা যেটা বলেন যে করোনাকালীন এই সমস্যাটা কিন্তু একটু ছিল, হ্যাঁ। কিন্তু এখন যে শিক্ষার্থীরা যারা আছে, প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু এরকম সমস্যা নাই বলে তারা দাবি করছেন। না 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 না, তারা সবাই চেষ্টা করে। আচ্ছা। আমি প্রাইমারি স্যারদের কিন্তু ছোট করে দেখছি না না, না না, বা আমার মাধ্যমিক স্যারদের আমি খুব বড় ভাবেও দেখছি না। আমি যেটা রিয়েল জায়গা, সেই জায়গাটা রাইট। আমি ধরার চেষ্টা করছি। আসলে প্রত্যেকটি শিক্ষকই চায় তার সন্তান বা তার ছাত্র ভালো রেজাল্ট করুক, রাইট। কিন্তু এখানে অনেকগুলো অন্তরায় কাজ করেছে। অন্তরায় কাজ কি? 1 নম্বর হচ্ছে, আমার শিক্ষার্থীকে আমি বাসায় পাঠালাম, বাসায় গিয়ে তো একজন শিক্ষক লেখাপড়া করাবে না, দায়িত্ব হচ্ছে অভিভাবকের। তাহলে অভিভাবক এখানে কিন্তু গুরুত্ব দিচ্ছে না। তারপরে আমি দেখছি কি, আমাদের যে অনুশীলনের জায়গাটা, সেই জায়গাটা আমি সঠিকভাবে করছি না। আমাদের স্লেবলের জায়গাটা বা ভকেবুলারির যে জায়গাটা, সেটা আমি যে প্রতিশব্দ, সেই প্রতিশব্দগুলো আমি শিখছি না। আমার যে হ্যান্ড রাইটিং, যে ফ্রি হ্যান্ড রাইটিং চেষ্টা করা, সেই চেষ্টা আমি করছি না। বা আমার সন্তানকে আমি বলছিও না, সন্তানের হাতে মোবাইল দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র শিক্ষকের দোষারোপ করলে আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না। তারপর শিক্ষক, ছাত্র, অভিভাবক, এই তিনটা মিলেই কিন্তু সমন্বয় করে একটা জায়গায় পৌঁছানো যায়, যে শিক্ষার গুণগত পরিবর্তনের কথা বলছি। এই 3টি এলিমেন্টস কিন্তু আমাদের আগে প্রয়োজন।
এই তিনটি জায়গা যদি আমরা সমন্বয় সমন্বয় করতে পারি, তবেই দেন আমরা একটা ভালো গুড রেজাল্ট পাবো। রাইট। তার আগে কিন্তু এটা সম্ভব না। তাহলে আমাদের এই সব যে ইংরেজি বিষয়ের যে আপনি যে প্রশ্নটি করলেন, আসলে শিক্ষকদের যে দুর্বলতা নেই সেটাও কিন্তু আমি বলছি না। অনেক শিক্ষক আছে যে ইংরেজিতে বা তাদের পাণ্ডিত্য অনেক কম, গতানুগতিক ধারার যে শিক্ষা, সেই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসার সময় হয়েছে। রাইট। এখন স্যার গতানুগতিক শিক্ষা আমরা একমাত্র সেই বক্তৃতা পদ্ধতিতে বা এই লেখো, এটা কিন্তু না। লেকচার দিয়ে চলে গেলাম, এটা কিন্তু না। আপনাকে তাদের ভালো কাছ থেকে। শিক্ষক হতে হলে শিক্ষার্থীর আস্থা অর্জন করতে হবে। রাইট। যাতে শিক্ষার্থী ভাবে যে আমার অমুক স্যারের ক্লাস আছে, যে এই ক্লাসে আমাকে উপস্থিত হতে হবে। আবার যদি শিক্ষার্থী মনে করে যে অমুক স্যারের ক্লাস আমি যাব না, তাহলে কিন্তু শিক্ষকের তো ঘাটতি। শিক্ষক হিসেবে স্যার আমার ব্যর্থতা। ব্যর্থতা। আমার ক্লাস করার জন্য একজন শিক্ষার্থী অধীর আগ্রহে সময়টা 4 পিরিয়ড বা 3 পিরিয়ড কখন তবে আসবে, শিক্ষকের সফলতা। তবে শিক্ষকের সফলতা। তবে এই শিক্ষকরা আছে, অনেক শিক্ষক আছে যা তারা চেষ্টা করেন। তাদের আরো আমি অনুরোধ করব যে আপনারা পেশাগত জায়গা থেকে আপনারা চেষ্টা করেন, ডেভেলপ করেন। আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং লেখান। আপনারা যে গ্রামাটিক্যাল যে জায়গা, এটা ইংরেজির যে গ্রামার, যেমন ন্যারেশন কি ভয়েস আছে, আর্টিকেল আছে, তারপরে সেন্টেন্স আছে। আমি তো ইংরেজি টিচার না, তো এইসব জায়গাগুলো যদি তাদের একটু বাড়তি জায়গা কেয়ার নেওয়া যায়, আমি মনে করি যে এই গ্যাপটা পূরণ হবে। এবং আমাদের যে মেহেরপুর খুলনা বিভাগের ভিতরে সব থেকে শিক্ষার রেজাল্ট আমাদের সেই জায়গা থেকে আমরা উত্তরণ, এটা কিন্তু আমাদের অনেক লজ্জার, শিক্ষক হিসেবে লজ্জার। আপনিও যেহেতু শিক্ষক, অবশ্যই আমাদের লজ্জার। এখান থেকে এখনই সময় আছে আমাদের বেড়ে। আপনি জানেন যে ডিসি স্যারের সাথে গতকালকে আমার এই শিক্ষা বিষয়ে কিছু কথা হয়েছিল, আজকেও হয়েছে। আজকেও আমি ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। তো স্যার বলছে কেন এটা হচ্ছে, কেনর উত্তর তো অনেক। তো স্যার, ডিসি স্যার বললেন যে আমি আপনাদের নিয়ে বসবো, যে মেহেরপুরের শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং দুর্বলতাগুলো কোন জায়গায়, এই জায়গাগুলো কিন্তু স্যার বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, সমস্যাগুলো। আর আমাদের ইউনো স্যার তো আসেনি, তিনি একজন আসলে অনেক কর্মঠ একজন অফিসার, শিক্ষা ক্ষেত্রে তার যথেষ্ট আন্তরিকতা আছে, সে ব্যস্ত মানুষ, তারপরে চেষ্টা করেন স্যার। আর এইগুলো আমাদের একটা কমেন্ট এসছে, স্যার খুব ভালো মানুষ, স্যার স্টুডেন্টের সাথে যেমন মিশতে পারে আর কোন স্যার পারেন। আমছবি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী লিখেছেন, যেটা আপনার জন্য অবশ্যই একটি বড় প্রাপ্তি। আপনার কাছে আমরা আরেকটু জানতে চাই যে বিশেষ করে আমরা উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলে আমরা দেখতে পাই যে বর্তমানে শিক্ষার্থীর উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। আপনারা মাধ্যমিক পর্যায়ে আসলে উপস্থিতি, ক্লাসের উপস্থিতিটা আসলে কিরকম অবস্থা? স্যার আমার আমছবি মাধ্যমিক, আমি তো অন্য স্কুলের কথা বলতে পারবো না, আপনারটাই বলেন। আমারটাই বলি। আমার ক্লাস 7 এর মোট শিক্ষার্থী আছে 132 জন। জি। 132 জনের ভিতরে আমার সেকশনের কথা বলি স্যার, আমার সেকশনে এবার পরীক্ষা দিচ্ছে 57 জন। জি। 57 জন স্যার। তাহলে 65-66 জনের ভিতরে 57, অর্থাৎ এই 9 জন কিন্তু ঝরে গেছে। আচ্ছা। ঝরে গেছে কারা? কোনো মেয়ে ঝরেনি। আচ্ছা, ছেলেরা ঝরেছে স্যার, ছেলে। আমাদের ক্লাস 7 এর আমরা শুধু বলি যে মেয়েরা ঝরে যায় না, ঝরে যায় হচ্ছে এরা কি কোনো ইতে চলে গেছে, কোনো প্রফেশনে চলে গেছে? প্রফেশন বলতে অবশ্যই প্রফেশনে চলে গেছে, বিদেশ বাইরে। আমি একটা ছেলে পরীক্ষার আগে স্যার, পরীক্ষার আগে 102 জন, আমি খোঁজ করি ওর পাই না। আমি কিন্তু নিয়মিত খোঁজ খবর রাখি, মানে ফোনে রাখি। আমার ওদের যে বন্ধু আছে, এই ও আসে না কেন রে স্যার, ও আর পড়াশোনা করবে না। কেন করবে না? ও মাঠে চলে গেছে তাদের অভিভাবকদের সাথে। তো আমি তোমাকে বললাম যে বাবা তুই আসিসনি কেন, এতদিন স্কুলে কোথায় ছিলি? তো বলছে স্যার আব্বার সাথে মাঠে কাজ করত। শিক্ষার্থীকে নিয়ে, আমার সেই সন্তানটাকে নিয়ে সে মাঠে কৃষি কাজ করাচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এখানে অভিভাবকের যে জায়গা, যে কর্তব্য, সেই কর্তব্য কিন্তু অভিভাবক করেন। তার সন্তানকে নিয়ে অর্থ উপার্জনের নেশায় মত্ত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় জানেন অনেকগুলো ইটভাটা হ্যান ত্যান এগুলো রয়েছে। এই শিক্ষার্থীরা যারা 7-8 পড়ছে, প্রত্যেকদিন 500 টাকা 600 টাকা ইনকামের লোভে তারা কিন্তু এই ছাত্রত্ব হারিয়ে তারা অভিভাবকরা এই বিষয়ে মানে অসচেতন, বলতে পারি আমরা। অসচেতন, অবশ্যই অসচেতন।
আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে আপনি চলতি বছরের জেলা প্রশাসন থেকে একজন গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। বিশেষ করে খুব স্বল্প সময় মেহেরপুর জেলায় ছিলেন জেলা প্রশাসক জনাব আব্দুল সালাম স্যার। জি। উনি শিক্ষা নিয়ে কাজ শুরু করবে, এই মানে একটা শুরু করতে চাচ্ছিলেন, এই অবস্থাতেই উনি চলে গেছে। চেঞ্জ হয়ে গেলেন। তো আপনি গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই, আসলে আপনি শিক্ষক ছাড়াও আসলে কোন বিষয়গুলো আপনাকে গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হতে সহযোগিতা করলো? এই গুণী শিক্ষক হওয়াটা এটা আসলে একটা রুব্রিক্স এর ভিতরে আছে। আপনি জেনে থাকবেন যে গুণী শিক্ষক হতে হলে আপনাকে 3টা ক্রাইটেরিয়ার 32টা বিষয়ের উপরে আপনাকে নাম্বারিং করা হয়। আচ্ছা, আপনার এডুকেশনের এটা কি একটা কমিটি, জেলা পর্যায়ে কি একটা কমিটি কাজ করেছে? এটা কমিটি, আচ্ছা এটা জেলা প্রশাসক মহোদয় ছিলেন আহ্বায়ক আচ্ছা আচ্ছা, এবং স্যারের নেতৃত্বে জেলা প্রশাসক জেলা স্যারের নেতৃত্বে প্রশাসক একটি এবং কমিটি ছিল। এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন, আমাদের জেলা শিক্ষা অফিসার ছিলেন, আচ্ছা আচ্ছা। উপজেলা বিভিন্ন ক্রাইটেরিয়া 32টি পয়েন্ট ছিল, মার্কিং 32টা করে। আপনার এখানে আপনি জানেন যাদের ফার্স্ট ক্লাস পেলে, ফার্স্ট ডিভিশন পেলে 5 মার্ক, আচ্ছা, সেকেন্ড ডিভিশন পেলে 4 মার্ক। একটা ক্রাইটেরিয়া, একটা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত ম্যাট্রিকে বললাম। জি, আপনি এসএসসি তো তাই, হ্যাঁ, এক কথায় শিক্ষাগত সাইড একটা সাইড। এবং এমএডেও কিন্তু তাই, ওকে, পেশাগত ডিগ্রি, যেটা পেশাগত ডিগ্রি বিএড এমএড এখানে তাই। এটা গেল একটা অংশ, জি। এটা 25 মার্ক। ক্লিয়ার? তারপরে হচ্ছে আপনার শিক্ষা ক্ষেত্রে আপনার কি কি অবদান। এখানে কি প্রকাশনার কোনো কিছু ছিল কিনা? হ্যাঁ, প্রকাশনা ছিল, প্রকাশনা জার্নাল লেখা বা আপনার কোনো প্রকাশনা আছে কিনা, বা সংবাদপত্রে আপনার কোনো ফিচার আছে কিনা, শিক্ষা নিয়ে কোনো লেখা আছে শিক্ষা নিয়ে কিনা? লেখা আছে কিনা। আবার এখানে আপনার প্রত্যেকটি বিষয়ের উপরে প্রুফ দিতে হবে, হ্যাঁ, তার পক্ষে ডকুমেন্ট, পক্ষে ডকুমেন্ট। তার মুখে বললেই আমি হবে না। কো-কারিকুলাম অ্যাক্টিভিটি, এই যে আমার স্কুলের শিক্ষার্থীদের সাথে আমি ফুটবল খেলা খেলি, শিক্ষার্থীদের সাথে আমি ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, ভলি খেলি, এগুলো তো আজ থেকে খেলি না, দীর্ঘ সময়। আমার ফেসবুকে, আপনি আমার ফেসবুকে প্রোফাইলে ঢুকলে দেখতে পাবেন যে আমার অধিকাংশ কিন্তু স্কুল নিয়ে। তার মানে আমরা কি বলতে পারি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যে আপনি মানে আপনার জন্য অনেক সহায়ক হয়েছে? এই সহায়ক জায়গাটায় হয়েছে। যাওয়ার জন্য? তারপরে স্যার আমি সামাজিক কাজেও আমার সম্পৃক্ততা আছে। আচ্ছা, আমি আমার লাইফে 1991 সাল থেকে 2022 পর্যন্ত আমি 81 বার রক্তদান করেছি। আচ্ছা, এটা কি নির্দিষ্ট কোনো রক্তদান সংস্থা থেকে না না না, just সংস্থা না, ব্যক্তিগত? আমার কাছে আমি ব্যক্তিগত। যখন আপনি যখন যে আমাকে কল ডাক্তার, করছে আপনি আমার এক ছাত্র বলল, কতবার? 81 বার? 81 বার। মাশাআল্লাহ। তা আমাকে এক ছাত্র বলল, স্যার আপনি আর রক্ত দিয়েন। 22 সালে আমি লাস্ট রক্ত দিয়েছি। মানে আমাদের আমঝুপিতে আমার ছোট অনেকেই আছে স্নেহের, তারা আমার অনেক ছাত্র আছে যারা যেমন প্রজন্ম সংগঠনের জহুরুল বিভিন্ন আছে, সংগঠন, আমাদের শিশু কিশোর একাডেমি, আমাদের লিটন আছে, তারপরে আমাদের হাসি মুখের আমার আরেক ছাত্র আছে। ওরা কিন্তু এই সামাজিক, তারপরে আমাদের আরেকটা আছে যে কি জানো, ওই সংগঠনটার নামটা আমার মনে আসছে না। ওরা সামাজিক কাজে কিন্তু আমঝুপি অনেক এগিয়েছে। আপনার সাহায্য বলেন, সাংস্কৃতিক দুটাতেই, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, বিভিন্ন অনুদান, বিভিন্ন এই যে ঈদ বকরিদে বিভিন্ন মানুষের পাশে থাকা, এরা কিন্তু অর্থ সংগ্রহ করে। তারপরে আমাদের ত্রাণের সময় যে ফেনী কুমিল্লায় যে গত বছর ত্রাণ হলো, বন্যা হলো, সে বন্যায় কিন্তু আমরা প্রায় 15 লক্ষ টাকার উপরে ত্রাণ, আমঝুপি থেকে। বিরাট ব্যাপার। 15 লক্ষ টাকার উপর থেকে আমঝুপির সর্বস্তরের মানুষ, বিশেষ করে কাউকে ছোট করবো না, উদ্যোক্তা নিতে হয়, উদ্যোক্তা নেওয়া হয়েছিল, এবং সাইফুল ইসলাম সহ আমজেপির সমস্ত শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ। আমরা স্যার প্রায় 15 লক্ষ টাকার ত্রাণ আমরা কুমিল্লায় গেছি, কুমিল্লা থেকে নোয়াখালী দিয়ে ফেনী হয়ে তারপরে স্যার আমরা আসছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, কুমিল্লায় গিয়ে আমার মেহেরপুরের আপনার গাংনির কৃতি সন্তান ইয়নো ছিল। হ্যাঁ, আমাদের কি জানো নাম, ওর নাম, ওই যে ওর আব্বা ব্যাংকে চাকরি করে, আমার আছে নাম্বারটা, ও দেখছি সেই কুমিল্লার ওইখানে উনি দায়িত্ব ছিলেন। তা আমাদের মানে একেবারে সেই, তারপরে গাংনির পাইলটের ছাত্র, আমাদের তুহিনের ছাত্র, শাহিন ভাই ছাত্র, আলাদা মর্যাদা, আলাদা আমাদের একটা। তো আমাদের খুব সম্মান করেছিলেন, এবং তার হাতে ত্রাণগুলা দিয়ে, সে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বলছে, স্যার আপনাদের ত্রাণ আমি নিজ হাতে দেব।
মানে ত্রাণের ভিতরে স্যার আমরা অনেক রকম ত্রাণ, এটা আমার একটা অ্যাচিভমেন্ট ছিল। তারপরে স্যার আমার বিভিন্ন আমার লেখা আছে, আমার জার্নাল লেখা আছে। আর একসময় আমি সাংবাদিকতা করতাম। আচ্ছা, তার আমি মানে আমি দৈনিক মানে এমন কুষ্টিয়ায় কোনো সাইড নেই যে আপনার নাই। আমি দৈনিক কুষ্টিয়ায় কিন্তু সাংবাদিকতা করতাম, কাজ আমার করেছেন। সাংবাদিক গুরু মিজান। আচ্ছা, হ্যাঁ, তারপরে পেশাগত জায়গায় এসে আর আর আমার সুযোগ হয়নি। সুযোগ হয়নি। আমি অনেক আচ্ছা, আরেকটি বিষয় বর্তমানে খুব আলোচিত, সেটা হলো যে আপনি যেমন শিক্ষকদের কথা বলছিলেন, শিক্ষকদের অনেক শিক্ষক আছেন যাদের কারণে আমাদের এই সমাজ বা প্রতিষ্ঠান আলোকিত হয়। আবার এমন কিছু শিক্ষকও থাকেন যাদের কারণে অন্যান্য শিক্ষক যারা আছেন বা প্রতিষ্ঠান আছে অনেক কিন্তু দুর্নামও সহ্য করতে হয়। তা আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন যে একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন যে এমন শিক্ষক আছে কিনা যারা আসলে যথাযথভাবে দায়িত্ব পালন করেন না, এরকম আপনার কাছে এরকম আছে কিনা যারা? আপনাকে আমি আগেই বলেছি যে শিক্ষকতা জায়গাটা একটা নৈতিকতা। আপনার ইথিক্সের জায়গাটাকে যদি আপনি ঠিক রাখতে না পারেন, আপনার পেশাকে যদি পেশাদারিত্বে রূপদান করতে না পারেন, তাহলে কিন্তু শিক্ষক হিসাবে আপনি পিছিয়ে থাকবেন। আমি বা আপনি, রফিকুল স্যার অনেক ভালো শিক্ষক, এটা কিন্তু বিচার করার দায়িত্ব আপনার বা আমার না, শিক্ষার্থীরা করবে, অভিভাবকরা করবেন। অভিভাবকটা করবে। তাহলে আমি শিক্ষক হিসাবে যদি আমার পেশাটাকে বাদ দিয়ে যদি আমার পেশাদারিত্বটাকে ধরি, তাহলে কিন্তু ওই যে প্রথম প্রশ্ন আপনার ছিল শিক্ষকদের যে প্রফেশনাল, জায়গার প্রফেশনাল তাহলে আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই পাঠ পরিকল্পনা করবেন, আপনি নিশ্চয়ই যে অধ্যায়টা পড়াবেন সেটা সম্পর্কে আপনার যথেষ্ট প্রস্তুতি জ্ঞান নেবেন। থাকতে হবে। আপনি উপকরণের কি ব্যবহার করবেন, আপনি পাঠ ঘোষণা কিভাবে করবেন, পাঠ ঘোষণার মধ্য দিয়ে আপনি শিক্ষার্থীর মাধ্যমে কি কি প্রশ্ন করে তাদের পূর্ব জ্ঞানটা আপনি যাচাই করে নেবেন, এবং পাঠ শেষে কিভাবে আপনি তাকে মূল্যায়ন করলেন, কতটুকু শিখলো শিক্ষার্থী এবং কতটুকু আপনার পাঠদানটা হয়েছে, সেই জায়গাটা যদি আপনি পরিমাপ করতে না পারেন, তাহলে কিন্তু শিক্ষক হিসেবে আপনি শিক্ষক ব্যর্থ, হিসাবে ওই ক্লাসটার জন্য আপনি ব্যর্থ হবেন। উপযোগী না। আপনি যে শিখন ফলটা অর্জন করার জন্য এই 40 মিনিট এত পরিশ্রম করলেন, যদি সেই শিখন ফলটায় অর্জন না হয়, তাহলে অবশ্যই একটা পণ্ডশ্রম হয়ে গেল। শিক্ষা, তাহলে আমাদের শিক্ষকদের ভালো করতে হলে তাকে অবশ্যই পেশাদারিত্ব জায়গাটাকে বেছে নিতে হবে। রাইট, তারপরে আপনার যে দায়িত্ববোধ, আপনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গাটাকে ঠিক রাখতে ঠিক হবে। রাখতে হবে। রাইট, আপনাকে আপনি ভালো শিক্ষক তখনই হবেন যখন শিক্ষার্থী আপনার জন্য অপেক্ষা করবে, শিক্ষার্থী যখন আপনার ক্লাস সেশনের বছর শেষে চলে যাবে আপনার জন্য কান্না করবে, তখনই কিন্তু আপনি মনে করবেন যে সত্যিকারের না, পেশাদারিত্ব সত্যিকারে একজন। আমার পেশাদারিত্বের ভিতরে আমি আছি। আরেকটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে ম্যানেজিং কমিটি, স্কুল কমিটি অনেক বিতর্ক আছে। বিশেষ করে আমরা এর আগে যখন রাজনৈতিক ভাবে নিয়োগ ছিল কমিটি, আমরা অনেকে জানি যে অর্থনৈতিক ভাবেও লেনদেন করে অনেক শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী লেনদেন হয়েছে, অনেকে বলে অভিযোগ করে থাকেন, এটা একটি অভিযোগ। আমাদের এই যে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের পরে ইতিমধ্যে প্রায় 2 থেকে 3 বার কিন্তু বিভিন্ন নীতিমালা চেঞ্জ হয়। সর্বশেষ যে নীতিমালা আমরা দেখলাম, যেখানে সরকারি কর্মকর্তারা শুধুমাত্র ম্যানেজিং কমিটিতে আসতে পারবেন। এই বিষয়টা আপনি আসলে মানে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে সত্যিকারের প্রতিষ্ঠানগুলো কি শিক্ষাক্ষেত্রে ভালো করবে, নাকি সরকারি কর্মকর্তারা থাকলে ভালো হবে বলে আপনি মনে করেন? স্যার অনেক জটিল প্রশ্ন, প্রশ্নটা খুব সাবলীল ভাবে সহজ সরল হলেও এর ভিতরে কিন্তু আপনার মতামত, বিশ্লেষণের অনেক যাই জায়গা হোক, আপনার রয়েছে। সংক্ষেপে সংক্ষেপে আপনার মত। আমি যদি সংক্ষেপে বলি যে গতকালকে ডিসি স্যার বলছিলেন জি, ম্যানেজিং কমিটিতে শুধুমাত্র সরকারি স্যারকে বলছিলাম যে, স্যার এটা হাইকোর্ট থেকে রিট করা হয়েছে এবং এটা বন্ধ করে দেওয়া হয়েছে 3 মাসের জন্য। কিন্তু পরে তো আবার দেখলাম যে প্রজ্ঞাপন এসছে। না, প্রজ্ঞাপন আসছে স্যার। এটা কি নির্বাচনকালীন? 69-এর ক ধারায় যখন কোনো ম্যানেজিং কমিটি এটা অ্যাবলিশড হয়ে যায়, তখন সেই ওই আদেশের বলে ওই পিরিয়ডটা 3 মাসের বা 60 দিনের জন্য জেলা পর্যায়ে থাকে ডিসি স্যার সভাপতি বা ডিসি স্যারের মনোনীত, রাইট, আর উপজেলা পর্যায়ে থাকে উপজেলা উপজেলায় নির্বাহী নির্বাহী কর্মকর্তা। Right. আমরা সেই সন্ধিক্ষণে এখন আছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমাদের ম্যানেজিং কমিটি ডিসি স্যার বলছিলেন আসলে প্রশাসন নিয়ে কাজ করা যেমন সহজ,
আবার প্রশাসন থেকে কাজ করা অনেক কঠিন, সময়ের তো একটা বিষয় সময়ের আছে, ব্যাপার বিশেষ আছে। করে এখন তারা অনেকগুলো প্রতিষ্ঠান মানে এই সারা কাজের সাথে হ্যাঁ, যুক্ত। যদি আপনি মেহেরপুরের সদরের কথা ধরেন, মাদ্রাসা আর হাই স্কুল দিয়ে প্রায় 53টা, 44টা হাই স্কুল আর বাকিটা মাদ্রাসা। তাদের রুটিন কাজের বাইরে রুটিন আসলে কাজের করা বাইরে সম্ভব সেই কিনা, একটা ইউনো স্যারের কাছে যখন যাবে, একটা ইউনো স্যার সে তো শুধু শিক্ষা নিয়ে না, সামগ্রিক মেহেরপুর সামগ্রিক সদর বিষয় নিয়ে উপজেলা তাকে সামগ্রিক বিষয়ে দায়িত্ব, কৃষি থেকে শুরু করে সমস্ত একেবারে এভরিথিং। এভরিথিং। তাহলে স্যার সেখানে আমাদের জন্য কতটুকু সময় দেবে? তাহলে আমাকে স্কুলের কাজ করতে হলে আমার ক্লাস হ্যামারিং হয়ে এখানে চলে আসছে। আর যেহেতু এখন নিয়োগটা সবই সরকারের হাতে, সেহেতু ইন্টারেস্টটা তেমন নেই। তবে ডিসি স্যার বলছিলেন যদি সমাজের এলিট পার্সন কিছু মানুষ স্কুলের সভাপতি হয়, তাহলে সেই স্কুলের শিক্ষাবিদ থাকে, শিক্ষাবিদ থাকে, বিভিন্ন প্রিন্সিপাল স্যাররা থাকেন, প্রিন্সিপালরা থাকে, বা শিক্ষা অনুরাগী শিক্ষা ব্যক্তিরা অনুরাগী থাকে, ব্যক্তিরা থাকে, বা যারা দাতা সংস্থা দাতা গোষ্ঠী শিক্ষা নিয়ে কাজ করে তারা থাকে, তাহলে স্কুলের মান উন্নয়ন হয়, লেখাপড়া ভালো হয়। তো আমরা আর কতক্ষণ একটাকে মনিটর করব? আবার এদিকে রাজনৈতিক নেতারা থাকলে যে খুব অসুবিধা সেটাও কিন্তু না স্যার। আপনি দেখেন, আমার বিল্ডিং প্রয়োজন, আমার আমার মেহেরপুরে এমন এমন স্কুল আছে যারা অনেক দিন হয়ে গেছে তাদের চাকরির, স্কুলের এমপিওর বয়স স্যার 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, তাদের কোনো একাডেমিক ভবন এখন পায়নি। তাহলে এটা যদি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব থাকে, ব্যক্তিরা সভাপতি থাকে, তারা চেষ্টা করে নিজ গ্রামের বা নিজের এলাকার প্রতিষ্ঠানটা উন্নয়ন করার জন্য। অর্থাৎ আমি মনে করি যে সরকার শুধুমাত্র প্রশাসন না, ব্যক্তিগত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে ভাবে, শিক্ষার উন্নয়ন নিয়ে ভাবে, তাদের নিলেও কমিটি করা উচিত। এখানে কি আমি আপনাকে এটুকু বলতে পারি যে এখানে ব্যক্তি কোনো ফ্যাক্টর না, যদি সত্যিকারে ভালো মানুষ পাই সমাজে, শিক্ষাবিদ পাই, প্রশাসন শিক্ষাবিদ সমন্বয়ে একটি ভালো অবশ্যই ম্যানেজিং কমিটি হওয়া অবশ্যই স্যার। আর আরেকটা জিনিস কি, ম্যানেজিং কমিটির সভাপতি যদি সুন্দর হয়, সে যদি শিক্ষা অনুরাগী হয়, আপনি বিশ্বাস করেন স্কুলের শিক্ষার চেহারাটা কিন্তু মানটা অবশ্যই নিঃসন্দেহে মানে অনেক সময় আমরা দেখেছি, আমরা যখন ছিলাম, কিছু কিছু ম্যানেজিং কমিটির সদস্য গিয়ে ক্লাস নিতেন আমঝুপি স্কুলে গিয়ে ক্লাস নিতেন। এটা তো তাদের আগ্রহ ছিল, শিক্ষা নিয়ে কাজ করার আগ্রহ ছিল, এটা ভালো দিক। তবে তারা রাজনীতিবিদরা যারা আমাদের এখন তো নিয়োগটা সেই রকম নেই, তাদের রাখলেও আমার মনে হয় কোনো সমস্যা হবে না বলে মনে করেন আপনি? আর যেহেতু এখন নিয়োগটা সবই এনটিআরসি এর 300 মার্কসের পরীক্ষা দিয়ে তাকে গভর্নমেন্ট নিয়োগ দিচ্ছে, একটা প্রক্রিয়া চলে এসেছে, আবার খুব সামনে হবে। যে কর্মচারী, তৃতীয় শ্রেণী কর্মচারী নিয়োগও 4র্থ শ্রেণী তারাও ডিসি স্যারের হাতে চলে গেছে। হ্যাঁ, তারপরে এখন তো মানে এখানে ব্যক্তি ফ্যাক্টর না, এখন ফ্যাক্টর হচ্ছে প্রতিষ্ঠানকে সাজানোর জন্য, উন্নয়ন করার জন্য একটা যাদের দরকার দরদি মানুষ দরকার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমজি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ফয়জুল কবির, যিনি একাধারে একজন শিক্ষক, পাশাপাশি শিক্ষা বিষয়ক দীর্ঘ কাজ করেন। তিনি মাস্টার ট্রেনার, শিক্ষা বিষয়ক, টেলিভিশনের বিভিন্ন লেখালেখি করেন, উপস্থাপনা করেন, এবং ইতিমধ্যে 2025 সালে উনি শিক্ষকও নির্বাচিত হয়েছেন, এবং বিএড এমএড পরীক্ষায়ও তার অসামান্য কৃতিত্বের স্বাক্ষর। পাশাপাশি তিনি একজন মঞ্চনাট্য অভিনেতা এবং নাট্য নির্দেশক। এই জায়গাতে আপনার সাথে একটু আলাপ করতে চাই যে আপনি নাট্য অভিনেতা এবং নাট্য নির্দেশক, এটা আসলে আপনার শুরুটা কত সাল থেকে এবং বর্তমানে আপনি কিভাবে জড়িত আছেন, খুব সংক্ষেপে? আসলে নাট্য নির্দেশক এর আগে কিন্তু নাট্য অভিনেতা। রাইট, আমি সেটাই বলেছি, আপনি আগে। আপনি জানেন যে আমঝুপি কিন্তু একটা ঐতিহ্য, ভাই আমি আগেই বলেছি, এখানে খেলাধুলা থেকে সাংস্কৃতিক অঙ্গনটা কিন্তু আমঝুপি খেলাধুলা এবং সংস্কৃতি অন্য প্রাচীন কাল থেকে, অনেক আগে থেকে। রাইট, তা আমার বাবা দাদারা অভিনয়, আমার বাবা চাচারা অভিনয় করেছেন। আমি 1990 সালে, আমি তখন ম্যাট্রিক ক্লাস 10-এ পড়ি, সরি 1991 সালে ম্যাট্রিক পরীক্ষার পর, ম্যাট্রিক পাশ করার পর তো আমরা আমাদের বটতলার মোড়ে একটা নাটক হবে আমঝুপি পাবলিক ক্লাবে, তখন উদীয়মান নাট্যগোষ্ঠী বলে একটা সংগঠন। আমরা তো তার আগেই আমি আমাদের পাড়ায় একটা নাটক মঞ্চায়ন করেছিলাম, নাটকটার নাম মনে নেই। তো উদীয়মান নাট্যগোষ্ঠীর আমাদের কুষ্টিয়ার লেখক এবং পরিচালক ছিল আমাদের সিরাজ ভাই, প্রয়াত সিরাজ ভাই, আল্লাহ তাকে নসিব করুক। তিনি আমঝুপি ভিএডিসি ফার্মে চাকরি করতেন।
তো তিনি সংস্কৃত মনা মানুষ, তিনি এই নাটকটা শুরু করলেন। আমাকে আমাদের বড় ভাইরা, আমার যারা নাট্য অভিনেতা সবাই কিন্তু আমার সিনিয়র, আচ্ছা আমার ওই নাটক দেখে আমাকে কাস্ট করেছে, জীবনের প্রথম নাটক দেখে। আচ্ছা তো বটতলার মোড়ে আমি ভিখারির চরিত্র করেছিলাম, এবং সেই চরিত্রে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। বাহ, প্রথমেই শুরুতেই প্রথমেই। তারপরে আর আমাকে ভিখারির চরিত্র করা লাগেনি। নেক্সট টাইম থেকে আমি উদীয়মান নাট্য গোষ্ঠীর নাটকের মূল চরিত্রে অভিনয় করা শুরু করি, যেটাকে বলে নায়ক হিরোর চরিত্রে। তারপর থেকে স্যার আমি 1997 সালে এই যাবৎ কতগুলো এরকম আমি অনেক নাটক করেছি, অসংখ্য, আমি নাটক করেছি, নাটক নির্দেশনা করেছি। আমি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি 1997 সালে 62 দিন ব্যাপী আমি নাটকের ওয়ার্কশপ করেছিলাম মেহেরপুরে। 62 দিন ব্যাপী, এবং সকাল 8টায় আসতাম আমাদের শিল্পকলায়, আমঝুপিরি আমাদের কৃতি সন্তান, হ্যাঁ, মন্টু চাচা, তিনি ডক্টরেট করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটকের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। তো মন্টু চাচা শিল্পকলার একাডেমির তত্ত্বাবধানে 62 দিন আমাদের সেই নাটকের ওয়ার্কশপ, এবং সেই সার্টিফিকেটটা আছে। সেখান থেকেই নাটকের নির্দেশনার কাজটা শুরু, এবং অন্তম চেকবের আম্রকানন আমি নাটক করেছিলাম এই মেহেরপুর থিয়েটারে, আমরা অনেক করেছিলাম। তো সেই থেকে স্যার নাটকের শুরু। আর নাটক আমি অনেক নাটক করেছি, আমি যাত্রা জীবনে করিনি, আচ্ছা, এবং ধন্যবাদ নির্দেশনাও আপনাকে। করেছি অনেক। সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আপনি মেহেরপুর বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলার সভাপতি। আপনার সংগঠন শিক্ষকদের কল্যাণে বা পেশাগত উন্নয়নে আসলে কি জাতীয় কাজ করে থাকে? আসলে সংগঠন একটি পেশাজীবী সংগঠন হচ্ছে পেশাজীবী মানুষদের স্বার্থ নিয়ে কথা বলে। ওকে, তো এখানে আমরা জানেন যে বেসরকারি শিক্ষকরা কিন্তু, আপনিও একটা চাকরি করেন কলেজে, তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেই জায়গায় কিন্তু নেই, যেতে পারেননি। যেতে পারিনি। আমাদের কিন্তু সমাজের বোঝা, সরকারের বোঝা। তাহলে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আমরা কাজ করি। আমার কোনো শিক্ষক যদি কোনো সমস্যায় পড়ে, যদি তারা জানায়, সেটা প্রশাসনিক কাজ হোক, কোনো কাজ হোক, সেটা কিন্তু আমরা, অনেক স্যার আছে যে ডিও অফিসে বললে ডিও অফিস স্যারের সাথে কথা বলতে। আপনি সম্প্রতি জানেন যে ইএফটি তে বেতন আমাদের যখন হলো, এটা বিরাট ভোগান্তি গেছে। এবং আমার এর আগের যে ডিও স্যার ছিলেন, 567টা ফাইল আটকায় ছিল। আমার গাংনীতে অনেক শুভাকাঙ্ক্ষী টিচার আছে, আমি গাংনীতেও কিন্তু মাস্টার ট্রেনার হিসেবে বিভিন্ন দিন ট্রেনিং করেছি, কাজ করেছি, আমি মুজিবনগর করেছি। তো আমার স্যাররা ফোন দিলেন, তারপরে আমার মেহেরপুরের কিছু স্যার ফোন দিলেন, স্যার এই তো ফাইল স্যার ছাড়ছে না, ইএফটির কাজ। তো আমি গেলাম, গিয়ে স্যারকে বললাম, স্যার দেখেন, আপনি যদি না ছাড়েন তাহলে আমার এই শিক্ষকগুলো কষ্ট পাবে। অর্থাৎ তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি, এবং তাদের ইন্সপায়ার করি যে কিভাবে ভালো শিক্ষকের শিক্ষার মান তৈরি করা হবে, এবং শিক্ষা ক্ষেত্রে কিভাবে নিজেকে পেশাগত উন্নয়নের জন্য আপনি আপনার সহকর্মীদের জন্য আপনার সমিতি কাজ করে। আমরা এও চিন্তা করছি যে শুধুমাত্র এই প্ল্যাটফর্মে থেকে না, আমরা ব্যক্তিগতভাবে, এবং আমরা আমাদের সংগঠন থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা শিক্ষা নিয়ে কিছু সেমিনার করব। আমাদের নেক্সট পরিকল্পনা সেমিনার করবে, এবং শিক্ষার মান উন্নয়নে একজন শিক্ষকের কি করণীয়, এটা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য। যেহেতু আমরা শিক্ষক হিসেবে আমরা মেহেরপুরের সন্তান, আমাদের কিন্তু এই মেহেরপুর একটা আত্মিক জায়গা, দায়বদ্ধতা কিন্তু আমাদের। এখানে আপনার সাথে আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই। আপনারা যারা শিক্ষক সমিতিতে আছেন, আপনারা এই যে 3টা উপজেলা, আমাদের 3টা উপজেলায় যদি সম্মিলিতভাবে কাজ করেন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যে মেহেরপুর জেলা শিক্ষা বিস্তারের জন্য আসলে কি কি করণীয়, এরকম কোন সেমিনার যৌথভাবে করা যায় কিনা? এটা তো আপনি তো প্রেক্ষাপটটা দেখলেন, গত 5 তারিখের পর থেকে 1 বছর এখন একটা নির্দিষ্ট সরকার আসেনি, একটা নির্দিষ্ট সরকার আসেনি, বা শিক্ষার যে স্টেবল জায়গায় দাঁড়ানো কিন্তু নাই, সেটাও কিন্তু এখনো নেই। আবার আমরা 2024 সালে ভাত রান্না ডিম সিদ্ধ এই যে এই পড়াইছি, এখন কিন্তু সেই 2012 সালের যে পাঠ্য পুস্তক সেটা কিন্তু আবার আসছে স্যার। শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে পড়ার ভিতরে ঢুকছে। আমাদের বোর্ড কিন্তু আর বলছে না যে লিখলেই পাস করাই দাও, সেটা কিন্তু আর নেই, বলছে যে আমি কোয়ালিটি চাই, নট কোয়ান্টিটি। আচ্ছা, এখানে তাহলে স্যার আমি একটু শেষ করি। আমরা আমাদের একটা স্টেবল জায়গায় পৌঁছালে আমরাও এই কাজগুলো আপনারা শুরু করতে যাচ্ছেন, একটা প্ল্যানিং করব যে আমাদের
শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষকের কি করণীয় কি কি আছে, কাজ আছে? আমাদের দল থেকে হোক, আমাদের শিক্ষক সমিতি থেকে হোক, এটা আমরা একটা করব এবং আশা করছি যে আমাদের ডাকে শিক্ষকরা সাড়া খুব দেয় সংক্ষেপে এবং দেবে। আরেকটি শিক্ষা রিলেটেড প্রশ্ন, যে অনেক জায়গায় অনেক সময় অভিযোগ পাওয়া যায় যে শিক্ষক সমিতি বলেন বা ব্যক্তিগত পর্যায়ে হোক, শিক্ষকরা বিভিন্ন কোম্পানির সাথে জি। আর্থিক কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে নির্দিষ্ট বই বা গাইড পড়ানোর ব্যাপারে খুবই উৎসাহিত, এরকম কোনো মেহেরপুর জেলার এরকম সমস্যা আছে কিনা? আসলে স্যার এইরকম কিন্তু শুনিনি। আচ্ছা, হ্যাঁ, এইভাবে আমাদের মেহেরপুর শুনিনি। আসলে আমাদের ইংরেজি আমাদের অভিভাবকরা অনেকটা দুর্বল। আমাদের শিক্ষার যে মানটা কথা বলছেন, যে জায়গাটা কথা বলছেন, সেই জায়গাটা কিন্তু আমরা নেই। তাহলে আমাদের এই যে কথাটি বলা হচ্ছে বিভিন্ন গাইড বই হ্যান ত্যান, এখন ইংরেজি বইয়ের অনেকগুলো মডেল আছে, অনেকগুলো আছে, এটা কোম্পানি থেকে না, শিক্ষার্থীরা যদি মনে করে যে এখন অনেকগুলো ভালো ভালো প্রকাশনী আছে, আবার প্রকাশনী আর আসছে, এখন অনলাইনে তো পাওয়া যাচ্ছে অনলাইনে সব তো জিনিস। পাওয়া যায়। এখন প্রত্যেকটি শিক্ষার্থীর হাতেই কিন্তু মোবাইল ফোন। রাইট। আবার আপনি এবং যদি তারা জানে, আমাদের চেয়ে বেশি জানে হ্যাঁ, তারা, আবার আপনি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে তুমি এই প্রশ্নের অ্যান্সারটা করে দাও, সেটাও চলে আসে। সেটা চলে আসে। তার শিক্ষার্থীরা কিন্তু একেবারে ডিজিটালাইজড হয়ে গেছে। তাদের মানে এখন ওই রকমটা শোনা যায় না, হয়তো আগে একসময় ছিল, এমন হতে পারে। ছিল। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কি এই শিক্ষা নিয়ে? আসলে আমি মেহেরপুর জেলার সমস্ত অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে, আমি একজন নগণ্য মানুষ হিসেবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনটা মিলেই কিন্তু একটা মেলবন্ধন সৃষ্টি হবে। আমরা যে শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যের কথা বলছি, আমরা যে শিক্ষার মানের কথা বলছি, আমরা যে মেহেরপুরের শিক্ষাকে এগিয়ে নেওয়ার কথা বলছি, তাহলে এই এগিয়ে নিতে হলে আমাদের তিনটি দণ্ডকে খুব শক্তভাবে অবস্থান নিতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করি স্যার শিক্ষক আর অভিভাবকের ভিতরে সমন্বয়, যোগাযোগ। তার কারণ আপনার সন্তান আপনি স্কুলে পাঠাই দিয়ে সন্তান কোথায় গেছে যদি খোঁজ না নেন, শিক্ষকের একার পক্ষে সম্ভব না। তাহলে এই তিনজনকেই, বিশেষ করে শিক্ষক এবং অভিভাবক, আপনারা একটু যোগাযোগ রাখবেন স্কুলের স্যারদের সাথে, স্কুলের প্রধান শিক্ষকের বা শ্রেণী শিক্ষকের সাথে। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ বা করজোরে প্রার্থনা করছি, একটি শিক্ষার্থীর ধ্বংসের মূল জায়গা হচ্ছে এই সুন্দর ফোনটা, স্মার্টফোন। আর আপনারা যারা সন্তানকে খুব ভালোবাসেন আর তারা কিনে দিচ্ছেন মোটরসাইকেল, তো দয়া করে আপনারা স্মার্টফোন সন্তানকে কিনে দেবেন না। যদি খুব প্রয়োজন হয় বাটন ফোন দেবেন, আর আপনার নিজের যে ফোনটা আছে সেই ফোনটা যখন প্রয়োজন হবে সন্তানকে দেন, সে কাজ ছেড়ে আবার নির্দিষ্ট সময়ের জন্য। তাহলেই কিন্তু আমাদের যে সমাজের যে বিপর্যয়, শিক্ষার যে বিপর্যয়, আমাদের সমাজের যে নৈরাজ্যই বলবো এটা স্যার, একটা ডিজিটাল একটি খারাপ অবস্থায় তো ছিল, ডিজিটাল নৈরাজ্য চলছে কিন্তু আমাদের সমাজে। তো এই থেকে আপনার সন্তানকে মুক্ত করা যাবে, এই সন্তানকে আবার লেখাপড়ায় ফিরিয়ে আনা যাবে। আপনার চেষ্টা, আপনার খোঁজ খবর, আপনার যে মহানুভবতা, সেই মহানুভবতা কিন্তু একটি শিক্ষাকে, অভিভাবক এবং শিক্ষক, আপনাদের এই মহানুভবতায় একটা ছাত্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, আমজুবি মাধ্যমিক বিদ্যালয়ের একজন গুণী শিক্ষক, যিনি বিভিন্ন শিক্ষা নিয়ে অসংখ্য কাজ করেছেন এবং কাজ করে চলেছেন। পাশাপাশি আমরা জানতে পেলাম যে উনি অসংখ্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা জনাব ফয়জুল স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষা নিয়ে, শিক্ষা ভাবনা, মেহেরপুরের জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন, শিক্ষা বিষয়ক আয়োজন শিক্ষা ভাবনায় আমরা মেহেরপুর জেলার শিক্ষার বিভিন্ন রকম সমস্যা এবং সমাধান কল্পে কি করণীয় আমাদের মেহেরপুরের মানুষ হিসেবে, মেহেরপুরের যারা শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন, অভিভাবক আছেন, শিক্ষা কর্মকর্তা আছেন, শিক্ষাবিদ আছেন, আমরা মেহেরপুর প্রতিদিনের স্টুডিওতে প্রতি সপ্তাহে তাদেরকে আমন্ত্রণ জানাই অতিথি হিসেবে, যাতে আমরা মেহেরপুর জেলাকে একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়। সেজন্য আপনাকেও
অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে কৃতজ্ঞতা। আমাকে আমি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শকদের আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।